সময় সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন ভারত নেপাল সীমান্তে রক্সৌল থেকে। সন্দীপ, তুমি রক্সৌলে আছো, এই মুহূর্তে কি রকম পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, রক্সৌলে ভারত নেপাল সীমান্ত, এপারে ভারতের দিকে রক্সৌল, ওপারে বীরগঞ্জ। সেই ভারত নেপাল সীমান্তের ছবিটা একবার দেখাবো। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকেই মানুষজন, যারা পর্যটকেরা গিয়েছিলেন নেপালে, তারা আসতে শুরু করেছেন, তারা ফিরছেন, যে যেভাবে পারছেন ফিরছেন। তুমি দেখতে পাবে যে বহু মানুষ তারা আসছেন এইভাবে, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছেন, কেউ বা ঘোড়ার গাড়ি করে আসছেন। যে যেভাবে পারছেন তারা ফিরছেন এবং যারা ফিরছেন তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ পর্বের পর, তল্লাশির পর, খানা তল্লাশির পর সেই সমস্ত যানবাহনকে ছাড়া হচ্ছে, ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতের দিক থেকে সমস্ত রকম যাতায়াত এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। কোনো ভারতীয়কে ওপারে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এই যে তুমি দেখতে পাচ্ছ যে সেতুর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সেতুটার ওপারেই হচ্ছে নেপাল। ভারত নেপাল সীমান্তের একেবারে সীমান্তবর্তী শেষ অংশ এটা। তুমি দেখতে পাবে যে এখানে সকাল থেকে বহু মানুষ তারা তাদের লাগেজ নিয়ে, ট্রলি নিয়ে, তারা যারা নেপালে গিয়েছিলেন তারা ফেরত আসছেন এবং ফেরত এসে এখানে জিজ্ঞাসাবাদ পর্ব মিটিয়ে তারা দেশের প্রবেশ করছেন। অন্যদিকে নেপালের তরফ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ভারতের দিক থেকে যেরকম কাউকে যেতে দেওয়া হচ্ছে না নেপালে, তার পাশাপাশি নেপালের সেনাবাহিনী তারাও কিন্তু ভারতের দিক থেকে একমাত্র নেপালি নাগরিক ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না। তার কারণ ওপারে বীরগঞ্জ, সেখান থেকে শুরু করে একের পর এক জেলায় কারফিউ জারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তারা আসছেন, এইভাবেই তারা এখান থেকে ফিরছেন। তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে লাগেজ রয়েছে। आप लोग कहाँ से आ रहे हैं अभी? আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের সেই সমস্ত লাগেজ নিয়ে তারা এখানে ভারতে এন্ট্রি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই তল্লাশি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। যে সমস্ত গাড়িগুলি আছে সেই গাড়িগুলিতেও তল্লাশি করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে অনেকে বাসে করে ফিরছেন। সেই সমস্ত বাস, কারোর অভিজ্ঞতা, কাউকে 10 ঘন্টা আটকে থাকতে হয়েছে, কেউ বলছেন যে 2 দিন ধরে আটকে রয়েছেন। এইভাবেই কিন্তু একের পর এক গাড়ি সেগুলি ফেরত আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসএসবি জওয়ানরা প্রত্যেকটি গাড়িকে তারা খানা তল্লাশি করছেন এবং তারপরই সেগুলিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, যে কারণে সীমান্তবর্তী এই জায়গা কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। ভারতের দিক থেকে একমাত্র নেপালি নাগরিক যারা এখানে বিভিন্ন কাজে এসেছিলেন তারা ফিরে যেতে চান নিজের দেশে, তাদেরকে ছাড়া হচ্ছে। আর যারা ভারতীয় নাগরিক, যারা নেপালে আটকে রয়েছেন, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। আর নেপালি নাগরিক যারা বিভিন্ন প্রয়োজনে ভারতে আসছেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। কিন্তু যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং নেপালের তরফ থেকেও কিন্তু তাদের সীমান্ত পুরোপুরি সিল করে রাখা হয়েছে। এই বিহারে যতগুলি সীমান্তবর্তী জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায়। একদমই সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পানি ট্যাঙ্কি, কাক্কর ভিট্টার মতো কিন্তু রক্সৌল সীমান্ত আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা বেষ্টনী। ওপার থেকে যারাই এপারে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গাড়িগুলিকে থামিয়ে খানা তল্লাশি, পাশাপাশি গাড়ির ভিতরে যারা রয়েছেন তাদের পরিচয়, কেন তারা এসেছেন, কোথা থেকে তারা এসেছেন, সবকিছু জেনে তবেই তাদের ভারতে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকাগুলিকে। গত সোমবার থেকে নেপালে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মঙ্গলবারও সেই ছবিটা এতটুকুও বদলায়নি, বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। সোমবারের পর মঙ্গলবারও অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। হামলা চালানো হলো একের পর এক মন্ত্রীর বাড়িতে। অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে 24 জন আন্দোলনকারীর। গুলি চালাতে বলে খুন হলেন এক ডিএসপি। প্রবল চাপের মুখে পড়ে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং আরও 10 জন মন্ত্রী। সোমবার যে আগুন জ্বলেছিল, মঙ্গলবার তার দাবানলে রূপ নিল। দিনভর আন্দোলনের জেরে সোমবার রাতে বাধ্য হয়ে 26টি সোশ্যাল মিডিয়ার অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেপি শর্মা ওলির সরকার।
কিন্তু তাতে তো বিদ্রোহের আগুন নিভলই না, উল্টে দাউ দাউ করে জ্বলে উঠল। বাধ্য হয়ে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী। যে ডিএসপি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকে পিটিয়ে হত্যা করল উন্মত্ত জনতা। আগ্নেয়াস্ত্র হাতে উল্লাস করতে দেখা গেল বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের লাগানো আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীর। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভিতরে আটকে পড়েছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়। একের পর এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের পর প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রী। अभी ये चीज रुकने वाला तो नहीं है, ऐसा मुझे फील हो रहा है। जहां तक मैं 2 दिन से इसी प्रोटेस्ट में हूं। फंडामेंटल राइट है जो एक सिटीजन के, वो स्टूडेंट आपसे मांग रहे हैं, वो अपना टैक्स भर रहे हैं, वो अपना सब कुछ दे रहे हैं, आपको पैसा दे रहे हैं, तो आप फिर भी उनका कैसे इंटरनेट बंद कर सकते हैं? पार्लियामेंट पे कब्जा करना और ये सरकार जो है इसको अभी यहाँ से बर्खास्त करना है और नई सरकार का गठन होना चाहिए, यही यहाँ की युवा की अभी मांग है। इट इज ए क्रिएटेड गण आंदोलन। এগুলো করা হয়েছে, যেমন হঠাৎ কথা নেই বার্তা নেই এক ভদ্রলোকের চিফ অ্যাডমিনিস্ট্রেটর নাকি নাম ইউনুসের, তিনি এসে বসলেন। শ্রীলঙ্কায় একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো, অনলি একটা মাত্র উদ্দেশ্য, ইন্ডিয়াকে ঠেকাও। নেপালের পদত্যাগে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করে মারধর করা হয়। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ব্যক্তিগত বাসভবনে ঢুকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি, আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়ি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং বিদেশ মন্ত্রী আরসু দেউবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও চলে পাথর বৃষ্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডর বাসভবন লক্ষ্য করেও পাথর ছোড়ে আন্দোলনকারীরা। হামলার হাত থেকে রেহাই পাননি আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা। प्रोटेस्ट इनिशियली था, ये था एंटी करप्शन के खिलाफ। लाइक हम चाहते क्या है कि एक इलेक्शन हो, गवर्नमेंट एक प्रॉपर लॉ जिससे करप्शन रोका जा सके। সাউথ এশিয়ার অন্য দেশগুলোর পক্ষে এবং ভারতের বিভিন্ন রাজ্যের পক্ষে এটা কিন্তু একটা সতর্ক বার্তা যে করাপশন সাংঘাতিক জায়গায় চলে গেলে কি ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজকে প্রমাণ করলো। নেপালের জেনারেশন তারা খেতে পাচ্ছে না, অন্যদিকে তারা বিরাট বিলাস বৈভবে কাটাচ্ছে। এখনো পর্যন্ত 24 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, জখম 400-রও বেশি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।